হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শুভ স্টাডি জোন। আজ আমরা টেন্সের পার্ট 2 করব। আগের ভিডিওতে প্রেজেন্ট টেন্সের ভাগ 2 পর্যন্ত করা হয়েছে। আজ তারপর থেকে হবে। চলো শুরু করি তাহলে। প্রেজেন্ট টেন্সের 3 নম্বর টেন্সটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি, আমরা কী করে চিনব, কী করে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? তার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। ঠিক আছে, এবার দেখো সংজ্ঞা কি। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বর্তমান। এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, তাহলে কি হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে না, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান রয়েছে, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে। ঠিক আছে, এইরকম যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবার আমরা সাধারণত গঠন জানবো। কেন না গঠন জানবো? কারণ গঠন না জানলে আমরা কোনো ট্রান্সলেশন করতে পারবো না, বাংলা থেকে ইংলিশে কোনো ট্রান্সলেশন করতে পারবো না। তার জন্য আমাদের সব টেন্সেরই গঠন মাস্ট জানতেই হবে। ঠিক আছে, তাহলে চলো গঠনটা জেনে নিই। গঠন প্রথম হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, তারপর হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। এই হ্যাভ হ্যাজটা কর্তা অনুসারে বসে। তারপর ভার্ব এর পিপি বা V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা যদি থাকে। ঠিক আছে, তাহলে গঠন আমরা কি পেলাম? সাবজেক্ট প্লাস ভার্ব বা হ্যাজ প্লাস ভার্ব এর পিপি প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের 3 নম্বর রূপ, তারপর অবজেক্ট এক্সট্রা। এবার V3 মানে কি? আগের ভিডিওতে আমরা বলেছিলাম V1 V2 V3, নিশ্চয়ই সবার মনে আছে, তাও আর একবার বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে V1 হচ্ছে প্রেজেন্ট ভার্বের সাধারণত 3টি রূপ হয়। ঠিক আছে, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপাল। এবার V1 হচ্ছে V1 আমরা বুঝি প্রেজেন্ট, আর V2 বুঝি পাস্ট, আর V3 বুঝি পাস্ট পার্টিসিপালকে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে চলো একটা উদাহরণ দেখি। উদাহরণ কি? আমি অঙ্কটি করিয়াছি যদি হয়, বা আমি অঙ্কটি করেছি। ঠিক আছে, দেখি আমরা করে। আমি অঙ্কটি করেছি, বা আমরা যদি বলি করিয়াছি, যদি সাধু ভাষায় বলি করিয়াছি। দেখো এখন আমরা এই গঠন অনুসারে এখানে করব। এখানে কি রয়েছে? সাবজেক্ট হবে প্রথমে। এখানে সাবজেক্টকে এই করা বা করিয়াছি, এটা হচ্ছে আমাদের কি ভার্ব হয়ে যাচ্ছে। এবার আমরা কি জানি সাবজেক্ট কখন হয়? ভার্বকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটা হয়ে যাবে আমাদের কর্তা। তাহলে আমরা এখানে বলি করেছি অঙ্কটি। ঠিক আছে, তাহলে কে করেছে? আমি করেছি। ঠিক আছে, তাহলে আমি হয়ে যাবে সাবজেক্ট। তাহলে এখানে আমি ইংলিশ কি হবে? আই। তারপর কি হয়েছে? হ্যাভ অথবা হ্যাজ। এবার আমি বলেছি যে হ্যাভ হ্যাজ কর্তা অনুসারে বসে। দেখো আইর পরে সবসময় হ্যাভ বসে। হ্যাভ ডান বা সলভ যাই দাও। ঠিক আছে, ডান দ্য সাম, অথবা তুমি দিতে পারো আই হ্যাভ সলভ দ্য সাম। ঠিক আছে, এই দেখো অঙ্কটি করেছো। এখানে এই জিনিসটা উদাহরণটা বোঝো ভালো করে। আমি অঙ্কটি করেছি, তার মানে অঙ্কটা করা হয়ে গেছে কিন্তু তার ফল এখন আমার সামনে রয়েছে যে হ্যাঁ আমি অঙ্কটি করেছি, এই দেখো। ঠিক আছে, আবার ধরো অন্য একটা উদাহরণ দেখো। সে কাজটি শেষ করেছে বা করিয়াছে। এই দেখো এখানে তাহলে কি হবে? সাবজেক্ট হি কে শেষ করেছে? সে শেষ করেছে হি। তাহলে এবার সাবজেক্ট পেলাম, হির পরে হ্যাজ বসে। ঠিক আছে, হির পরে হ্যাজ বসে।
তাহলে কি হলো, হি হ্যাজ ফিনিশড, FINISHED, ফিনিশড দ্য জব। এবার দেখো ফিনিশড এটা V3, ডান এটা V3। তাহলে আমরা দেখো গঠন অনুসারে বসে কিনা ডু ডিড ডান হয়, ঠিক আছে, তিনটে রূপ। আর এটা হচ্ছে ফিনিশ, ফিনিশড, ফিনিশড, এটার তিনটে রূপ। এবার দেখো প্রথমে সাবজেক্ট বলেছিলাম দুটোরই, দেখো আই আর এখানে হি, ঠিক আছে। তারপর বলেছিলাম হ্যাভ হ্যাজ, দেখো আয়ের পরে হ্যাভ বসে তাই হ্যাভ বসে, এখানে হির পরে হ্যাজ বসে তাই হ্যাজ বসে, তারপর V3 ডান আর ফিনিশড, ঠিক আছে। তারপর বলেছে অবজেক্ট, অবজেক্ট কি করেছে, অঙ্ক করেছে, তাহলে সেই অঙ্কটা এখানে দ্য সাম। আর এখানে কি করেছে, কাজটি, তাহলে এখানে দ্য জব, ঠিক আছে। এখন দেখো আমরা এখানেও দা বসিয়েছি, এখানেও দা বসিয়েছি, মানে কি নির্দিষ্ট করে বলে দিয়েছি যে এই ওই অঙ্কটা, দেখো অঙ্কটি কোনো শব্দের শেষে যদি টিটা থাকে তাহলে তার আগে দা বসে, ঠিক আছে। এই যে কাজটি, ঠিক আছে, কাজটি, তার জন্য দা বসেছে, মানে নির্দিষ্ট করে বুঝিয়ে দিয়েছে যে কাজটি, যে কাজটি করতে বলা হয়েছিল সেই কাজটি শেষ করেছে, ঠিক আছে। আর অঙ্কটি হয়তো ওকে বা আমাকে যে অঙ্কটা করতে বলেছিল স্যার বা ম্যাম, তাহলে সেই কাজটা আমি মানে সেই অঙ্কটা আমি করেছি, যার জন্য এখানে দা বসেছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আশা করি কোনো সমস্যা নেই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা নোট, চলো তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা নোট, ঠিক আছে। কি, অতীতের কোনো সময় উল্লেখ থাকলে কি, সময়গুলো কি কি, সময়, দিন, তারিখ। তাহলে অতীতের কোনো সময় উল্লেখ থাকলে মানে সময়, দিন, তারিখ এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়, ঠিক আছে। মানে অতীতের কোনো সময় যদি উল্লেখ থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে হচ্ছে তোমার, কিন্তু সময় উল্লেখ রয়েছে কখনো অতীতের, তাহলে সেটি হয়ে যাবে আমাদের পাস্ট ইনডেফিনাইট, ঠিক আছে। একটা উদাহরণ দিয়ে বুঝি আমরা, উদাহরণটা কি, সে গতকাল কলকাতায় গিয়েছে। দেখো সেন্টেন্সটা দেখে আমাদের কি মনে হচ্ছে, সে গতকাল কলকাতায় গিয়েছে, তার মানে ওর যা হয়ে গিয়েছে কিন্তু ফলাফল এখনো রয়েছে, মানে সে এখনো ওখানে রয়েছে, এরও বোঝাচ্ছে। কিন্তু দেখো এখানে গতকাল মানে অতীতের একটা সময় উল্লেখ করা রয়েছে, যার কারণে এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে যাবে পাস্ট ইনডেফিনাইট টেন্স, ঠিক আছে। তাহলে আমরা এটা করে নিই, পাস্ট ইনডেফিনাইটের গঠন হবে, আমরা এখনো পাস্ট ইনডেফিনাইট করিনি, এরপরে করব। দুঃখিত, এখানে সাবজেক্ট হয়ে যাবে হি ওয়েন্ট টু কলকাতা yesterday, ঠিক আছে। তাহলে কি হলো, হি ওয়েন্ট টু কলকাতা yesterday, ঠিক আছে। এটা আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইটের গঠন হয়ে গিয়েছে, কিন্তু যদি এটা হয়ে যেত সে কলকাতায় গিয়েছে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা হয়ে যেত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আমি পার্থক্যটা বোঝাতে পেরেছি কি, তোমরা যদি না বোঝো তাহলে কমেন্টে জানিও, ঠিক আছে। দেখো যদি অতীতের সময় উল্লেখ করা থাকে, তোমার মনে হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অথচ সময় উল্লেখ রয়েছে কখনো অতীতে, তাহলে সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট না করে করব পাস্ট ইনডেফিনাইটের, ঠিক আছে। প্রেজেন্ট টেন্সের 4 নম্বর টেন্সটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এবার আমরা এটির প্রথমে সংজ্ঞা জানব, কি, কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে কিছু সময় ধরে হইতেছে, এরূপ বোঝায়। ধরো কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে কিছু সময় ধরে হইতেছে এরূপ বোঝায়, তাহলে সেই টেন্সটিকে
টেন্সটিকে কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে কিছু সময় ধরে হইতেছে এরূপ বোঝায়, তাহলে সেই টেন্সটিকে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ সহজ সরল ভাষায় আমরা বলতে পারি যে কাজটি আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, ঠিক আছে, এই রকম বোঝালে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে। তাহলে এবার গঠন, গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা। এক্সট্রা মানে হচ্ছে বাকি অংশ, ঠিক আছে। তাহলে কি হলো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বুঝি আমরা যে কাজটি পূর্বে শুরু হয়ে এখনও চলছে সেই কাজটিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এবার গঠন দেখো কি, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, সরি এখানে বেশি হয়ে গেছে, সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট এক্সট্রা। এবার একটা উদাহরণ দেখি। রাহুল 3 ঘন্টা ধরে ইংরেজি পড়িতেছে বা পড়ছে, সরি এখানে পড়িতেছে হলে এখানে ধরিয়া হতো, ঠিক আছে। রাহুল হ্যাজ বিন রিডিং ইংলিশ ফর 3 আওয়ার্স, ঠিক আছে। এবার দেখো এখানটায় যে আমরা ফর পেলাম, ঠিক আছে, এই ফরটা কেন পেলাম সেইটা নিয়ম বলছি। প্রথমে হচ্ছে ফর, অনেক সময় ফর বসে আবার অনেক সময় সিন্স বসে, কোথায় কখন বসে সেটা দেখে নিই, ঠিক আছে। যদি কাজটি শুরু হওয়ার নির্দিষ্ট দিন, তারিখ, বার ইত্যাদি উল্লেখ থাকে, যে কাজটা আমাদের শুরু হবে সেই কাজটার যদি নির্দিষ্ট দিন, তারিখ, বার ইত্যাদি উল্লেখ থাকে তাহলে সিন্স, এবং এইসব না থাকলে ফর বসে। তাহলে আমরা লিখে নিই কাজটি শুরু হওয়ার নির্দিষ্ট দিন, তারিখ, বার ইত্যাদি উল্লেখ থাকলে সিন্স, এবং উল্লেখ না থাকলে ফর বসে। যেমন আমরা গত শুক্রবার হইতে কাজটি করিতেছে, আমরা গত শুক্রবার হইতে কাজটি করিতেছি। দেখো এখানে উই হ্যাভ বিন, উইর পরে হ্যাভ বসে, হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স, SINCE, সিন্স ফ্রাইডে লাস্ট। কী হলো দেখো, আমরা গত শুক্রবার হইতে কাজটি করিতেছি, ঠিক আছে। তার মানে কি নির্দিষ্ট একটা দিন দিয়ে দিয়েছে, তার কারণে তার পূর্বে আমরা কি বসিয়েছি? সিন্স বসিয়েছি, ঠিক আছে। ক্লিয়ার হলো? যদি কাজটি নির্দিষ্ট সময় বোঝায়, কাজটি যে সময় থেকে শুরু হয়েছে সেই সময়টা যদি নির্দিষ্ট বোঝা যায় তাহলে সিন্স বসাবো আমরা, আর যদি নির্দিষ্ট না বোঝা যায় তাহলে আমরা কি বসাবো? ফর বসাবো, ঠিক আছে। চলো আমরা এখন পাস্ট টেন্স সম্পর্কে জানবো। এবার পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকালে যে কাজগুলো সংঘটিত হয় তাকে পাস্ট টেন্স বলে। এবার পাস্ট টেন্সের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। পাস্ট ইনডেফিনাইট টেন্স, দুয়ে কি আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, চারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
পাস্ট টেন্সের 4টি ভাগ আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আমি আগের ভিডিওতে বলেছি ডট ডট মানে উপরে যেটা থাকবে সেইটা, তার মানে উপরে কী রয়েছে পাস্ট, তার মানে এগুলো সব পাস্ট। এখানে উপরে কী রয়েছে পারফেক্ট, তার মানে এখানে পারফেক্ট, এখানে টেন্স তার মানে টেন্স। ঠিক আছে, এবার দেখো প্রথমটা আমরা আলোচনা করব, পাস্ট, PAST, ইনডেফিনাইট টেন্স। ঠিক আছে, আমরা প্রথমটা আলোচনা করব। পাস্টের প্রথমটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবার পাস্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে না, অতীতে কোনো কাজ সাধারণভাবে শেষ হয়েছিল বা ঘটেছিল, এরূপ বোঝালে পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। তার মানে অতীতে কোনো কাজ যদি সাধারণভাবে শেষ হয়ে থাকে, মানে শেষ হয়ে গিয়েছিল এরকম হয়, তাহলে সেটা হয়ে যাবে আমাদের পাস্ট ইনডেফিনাইট টেন্স। এবার গঠনটা কি, গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব V2 মানে সেকেন্ড ফর্ম বসবে, প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা। ঠিক আছে, তাহলে আমরা এখন একটা উদাহরণ দেখি। উদাহরণ, অর্পিতা একটি কলম কিনেছিল। কি হবে, অর্পিতা বট এ পেন। দেখো এখানে সাবজেক্ট আমরা অর্পিতা পেয়েছি, কে কিনেছিল, অর্পিতা পেয়েছি। ভার্ব হচ্ছে বাই, V2 হবে, তার মানে বাই বট, তাহলে বট পেয়েছি, কি কিনেছিল, পেন কিনেছিল, অবজেক্ট পেয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের টেন্সের ভিতরে সবথেকে সহজ হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। সবগুলোই সহজ যদি বুঝতে পারো। চলো ব্যতিক্রম কিছু বিষয় রয়েছে, সেগুলোও আমরা জেনে নেব। কি, এক হচ্ছে অতীতে নিয়মিত অভ্যাস বোঝালে কর্তার পরে ইউজ টু বসে। ঠিক আছে, তাহলে কি, অতীতে নিয়মিত অভ্যাস বোঝালে কর্তার পরে ইউজ টু বসে এবং ভার্ব এর বর্তমান রূপ হয়। যেমন ধরো, রীতি প্রতিদিন বই পড়তো। এখানে কি রয়েছে, অভ্যাস বোঝাচ্ছে, নিয়মিত অভ্যাস, মানে একদিন বা দিয়ে অন্য দিন এমনটা নয়। ঠিক আছে, তাহলে আমরা দেখি কি হবে, রীতি ইউজ টু রিড বুক। ঠিক আছে, অন্যটা দেখো, এটা হচ্ছে 1 2 কি অতীত অনিয়মিত অভ্যাস বোঝালে, এটা তো নিয়মিত অভ্যাস বোঝাচ্ছে, মানে প্রতিদিন হচ্ছে। আর যদি অনিয়মিত অভ্যাস হয় তাহলে কি হবে, অনিয়মিত অভ্যাস হলে দেখো, অতীতে যদি অনিয়মিত অভ্যাস বোঝালে কর্তার পরে উড বসে এবং ভার্ব এর ভিয়ন হয়। ঠিক আছে, তাহলে দেখি একটা উদাহরণ। অঙ্কিত মাঝে মাঝে সন্ধ্যাবেলায় বাজারে যেত। কি হবে তাহলে, নিয়ম অনুসারে, রাম উড গো টু বাজার ইন দ্য ইভিনিং। ঠিক আছে,
তাহলে ব্যতিক্রমটাও তোমরা শিখে গেলে। চলো পাস্ট টেন্সের 2 নম্বর টেন্সটি আমরা এখন জানব। কি? অতীতে কোনো কাজ চলিতেছিল, ঘটিতেছিল, এইরূপ বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, এবার দেখো গঠনটা আমরা জেনে নিই। গঠনটা জানবো। প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্ব, এর সাথে আইএনজি যোগ অবজেক্ট এক্সট্রা। ঠিক আছে, উদাহরণ কুমার শানু একটি গান করছিল, মানে করিতেছিল। ঠিক আছে, তাহলে কি হবে? কুমার শানু was singing a song। ঠিক আছে, তাহলে কন্টিনিউয়াস টেন্সে কি হয়? ভার্বের সঙ্গে আইএনজি যোগ সবসময় হয়, আর তার আগে একটা সাহায্যকারী ক্রিয়া বসে। চলো আমরা এখন জেনে নেব এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়্যার কোথায় বসে, কোন সাবজেক্টের পর বসে। আমরা যদি এটা না জানি তাহলে তো টেন্স শিখে লাভ নেই। কোন কর্তার পরে কোন সাহায্যকারী ক্রিয়া বসিয়ে দেবো তার ঠিক নেই, তার জন্য আমাদের এগুলো জানতে হবে। চলো, এম, ইজ, আর এরপর এটা কার পর বসে? আই এর পরে এম বসে, সর্বদা আই এর পরে এম বসবে। ঠিক আছে, তারপর শি, হি, এরপরে বসে হচ্ছে, এরপরে বসে ইজ। ঠিক আছে, তারপর দেখো উই, দে, ইউ। ঠিক আছে, অর্থাৎ যদি প্লুরাল নাম্বার হয়, এইগুলো ছাড়াও যদি তোমরা বোঝো যে প্লুরাল নাম্বার, সাবজেক্টটা প্লুরাল নাম্বার, ঠিক আছে, তাহলে তারপরে আর বসে। ঠিক আছে, আবারও বলছি, এম, ইজ, আর কোথায় বসে? যদি আই হয় তাহলে এম বসবে, হি বা ইজ অথবা এক বচন বোঝালে ইজ বসবে, আর কখন বসবে? যদি প্লুরাল বোঝায়, উই, দে, ইউ, এইগুলো পরে আর বসে। ঠিক আছে, ক্লিয়ার? চলো এখন আমরা জেনে নিই হ্যাভ হ্যাজ কোথায় বসে, মানে কোন সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসে। দেখো, উই, দে, ইউ, কাউস, বয়েজ, গার্ল। অর্থাৎ যদি প্লুরাল নাম্বার বোঝায় তাহলে সেই ভার্বের পর হ্যাভ বসে। ঠিক আছে, আশা করি এটা বুঝেছো। নেক্সট দেখো হ্যাজ কোথায় বসে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি, শি, ইট, কাউ, বয়, গার্ল। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার বোঝায়, তাহলে সেই সাবজেক্টের পরে হ্যাজ বসে। ঠিক আছে, আশা করি এটাও ক্লিয়ার। চলো তাহলে নেক্সট হচ্ছে ওয়াজ, ওয়্যার। দেখো এখানে সেই সেমই জিনিস, যদি প্লুরাল নাম্বার বোঝো তাহলে হয়ে যাবে ওয়্যার। ঠিক আছে, আর যদি সিঙ্গুলার নাম্বার বোঝো তাহলে হয়ে যাবে ওয়াজ, সিম্পল। ঠিক আছে, তাহলে দেখো
যদি আমরা অ্যাম ইজ আর ভাবি তাহলে শুধুমাত্র আয়ের পরে অ্যাম বসে, ঠিক আছে। আর যদি একের বেশি বোঝায় অর্থাৎ প্লুরাল বোঝো তাহলে আর হবে, আর যদি সিঙ্গুলার বোঝো মানে একখানা বোঝো তাহলে হবে ইজ। আবার এইটাই দেখো, যদি তুমি বোঝো যে প্লুরাল নাম্বার তাহলে হয়ে যাবে হ্যাভ, আর যদি বোঝো তুমি সিঙ্গুলার নাম্বার তাহলে হয়ে যাবে হ্যাজ। তেমনিভাবে অজারের ক্ষেত্রে যদি প্লুরাল ভাবো তাহলে হয়ে যাবে অয়ার, আর যদি সিঙ্গুলার হয় তাহলে হয়ে যাবে অজ। আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা তোমাদের নেই, ঠিক আছে। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো, কেমন? ধন্যবাদ।